আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা কথা বলবো এসএসসি কেমিস্ট্রি বইয়ের গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, সেটা হচ্ছে চ্যাপ্টার 5 রাসায়নিক বন্ধন। এটার গুরুত্বপূর্ণ টপিক যৌগমূলক, রাসায়নিক সংকেত লেখার নিয়ম। তো এগুলো নিয়ে কথা বলবো। অবশ্যই তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবা, সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল প্রেস করে রাখবা। তো প্রথমে আসা যাক যৌগমূলক কী। একাধিক মৌলের কতিপয় পরমাণু বা আয়ন পরস্পরের সাথে মিলিত হয়ে ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট একটি পরমাণু গুচ্ছ তৈরি করে এবং একটি মৌলের আয়নের ন্যায় আচরণ করে। এই ধরনের পরমাণু গুচ্ছকে বলা হয় যৌগমূলক। যেমন ফসফোনিয়াম PH4+, এটা একটা হচ্ছে যৌগমূলক। এরপরে রয়েছে অ্যামোনিয়াম NH4+, এটা একটা যৌগমূলক। এখানে পরমাণু যেমন আছে তেমনইভাবে এখানে আয়নও রয়েছে। যেমন অ্যামোনিয়ামের ক্ষেত্রে এখানে নাইট্রোজেন রয়েছে একটি, হাইড্রোজেন রয়েছে 3টি এবং একটা রয়েছে হাইড্রোজেন আয়ন, অর্থাৎ 3টি হাইড্রোজেন, একটা হাইড্রোজেন আয়ন, একটা হচ্ছে নাইট্রোজেন মিলিত হয়ে একটা অ্যামোনিয়াম যৌগমূলক গঠন করে। এই যৌগমূলকের এখানে তোমার প্লাস চার্জ দেখতেছো, এটা দ্বারা বোঝা যাচ্ছে চার্জ বা আয়ন। অর্থাৎ এই চার্জ দ্বারা আমরা বুঝবো যৌগমূলকটা ধনাত্মক নাকি ঋণাত্মক। তো এটা আমরা বুঝবো, যেহেতু PH4+ দেওয়া আছে, তার মানে যৌগমূলকটা হচ্ছে ধনাত্মক। এটা হচ্ছে ধনাত্মক চার্জ বা ধনাত্মক আয়ন। NH4+, এটা হচ্ছে ধনাত্মক চার্জ বা ধনাত্মক আয়ন। তো এখানে যেহেতু একটা প্লাস চার্জ দেওয়া আছে, তার মানে এর যোজনী হচ্ছে 1। যদি এখানে +2+ দেওয়া থাকে অথবা 2- দেওয়া থাকতো, তাহলে আমরা যোজনী ধরে নিতাম 2। আর প্লাসটা মূলত কি নির্ধারণ করে? চার্জ বা আয়ন নির্দেশ করে। যেহেতু প্লাস দেওয়া আছে, তার মানে এটা ধনাত্মক চার্জ, আর যদি মাইনাস চার্জ থাকে সেটা হচ্ছে ঋণাত্মক চার্জ। যেমন আমরা যদি এখানে খেয়াল করি, কার্বনেট CO3 2-, তাহলে এই মাইনাস আমাকে ইন্ডিকেট করতেছে এটা হচ্ছে ঋণাত্মক চার্জ। এই ঋণাত্মক চার্জ মানে হচ্ছে এটা হচ্ছে কি? ঋণাত্মক আয়ন বা ঋণাত্মক চার্জ। আর এখানে 2 দ্বারা এখানে প্রকাশ পাচ্ছে যে এখানে এর যোজনী হচ্ছে 2। একইভাবে আমরা যদি খেয়াল করি যে হাইড্রোজেন কার্বনেট, তাহলে এই যৌগের ক্ষেত্রে খেয়াল করলে দেখা যায় যে হাইড্রোজেন কার্বনেটে -1 চার্জ রয়েছে। তাহলে মাইনাস দ্বারা এখানে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে ঋণাত্মক আধান বা ঋণাত্মক চার্জ, আর 1 দ্বারা বোঝা যাচ্ছে যে এর যোজনী হচ্ছে 1। তেমনিভাবে আমরা যদি নাইট্রাইটের ক্ষেত্রে চিন্তা করি NO3, তাহলে মাইনাস, তার মানে মাইনাস দ্বারা এটা কি বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে একটা হচ্ছে ঋণাত্মক চার্জ, আর NO3 এটা হচ্ছে পুরোটা হচ্ছে কি? NO3 হচ্ছে যৌগমূলক। আশা করা যায় তোমরা এটা বুঝতে পেরেছো। তেমনিভাবে সালফেট, এই সালফেট 2-, তার মানে সালফেটটা হচ্ছে ঋণাত্মক আধান বা ঋণাত্মক চার্জ, এর যোজনী হচ্ছে 2। আর সালফেট একটা হচ্ছে কি? যৌগমূলক। তাহলে তাই বলেছে এখানে যে একাধিক মৌলের কতিপয় পরমাণু বা আয়ন পরস্পরের সাথে মিলিত হয়। মৌলের পরমাণু মিলিত হতে পারে, আয়নও কি হতে পারে? মিলিত হতে পারে। যখন একটা ধনাত্মক ঋণাত্মক আধান বিশিষ্ট একটা পরমাণু গুচ্ছ তৈরি করে যা একটা মৌলের ন্যায় আচরণ করে। যখন এটা একসঙ্গে থাকে তখন দেখলে মনে হতে পারে যে এটা এমন হয় একটা মৌল, যেমন সালফেট, নাইট্রেট, কার্বনেট দেখলেই মনে হতে পারে যে একটা কি? মৌল, কিন্তু আসলে এগুলো হচ্ছে একটা যৌগমূলক। তো তোমাদের বইয়ে যেগুলো চার্টের দেওয়া আছে যৌগমূলকের চার্ট, তোমরা এটা মুখস্থ করবে, পাশাপাশি সংকেত এবং এদের যোজনীগুলোও মুখস্থ রাখবা। তো এখন আমরা রাসায়নিক সংকেত লেখার কিছু কৌশল আলোচনা করব। তো এখন আমরা রাসায়নিক সংকেত লেখার কিছু নিয়ম দেখব। রাসায়নিক সংকেত লেখার ক্ষেত্রে যেটা মনে রাখবো যে একটি অণুতে একই মৌলের যদি পরমাণু থাকে, সেক্ষেত্রে পরমাণুর সংখ্যা ডান পাশে ছোট করে লিখতে হবে। তো আগে প্রথমে এই জিনিসটা দেখব। যেমন অক্সিজেন অণুর ক্ষেত্রে অক্সিজেন অণুর যে সংকেত সেটা হচ্ছে O2। তাহলে এখানে খেয়াল করো যে একটা মাত্র এখানে মৌল রয়েছে, অর্থাৎ অক্সিজেন প্লাস অক্সিজেন। তাহলে অক্সিজেন প্লাস অক্সিজেন, তাহলে যখন কোনো অণুতে একই মৌলের পরমাণু থাকবে তখন আমরা কি করব যে যতটি পরমাণু থাকবে সেটা ডান পাশে নিচে ছোট করে লিখতে হবে। যেমন নাইট্রোজেন অণুর সংখ্যা হলো N2, তার মানে এখানে কতটি নাইট্রোজেন আছে? নাইট্রোজেন প্লাস নাইট্রোজেন, তার মানে 2টি নাইট্রোজেন আছে। তাহলে নিচে এই যে যেহেতু 2টি আছে, তার মানে ডান পাশে নিচে ছোট করে লিখব। এমনইভাবে আমরা যদি আরও খেয়াল করি ফ্লোরিন, তাহলে ফ্লোরিন প্লাস ফ্লোরিন F2, তাহলে ফ্লোরিন অণুর সংকেত হবে F2। তাহলে এইভাবে যদি আমরা কোনো সংকেত দেখতে যাই, অণুর সংকেত, সেক্ষেত্রে যদি একই মৌল হয় সেক্ষেত্রে পরমাণুর সংখ্যা ডান পাশে নিচে ছোট করে লিখতে হবে। এটা হচ্ছে রাসায়নিক সংকেত লেখার প্রথম নিয়ম। দ্বিতীয় নম্বর নিয়মে বলা আছে কোনো যৌগের অণুতে 2টি ভিন্ন মৌলের পরমাণু থাকলে,
যে কোনো সাধারণ সংখ্যা দ্বারা বিভাজ্য না হলে যোজনী বিনিময় করতে হবে। যেমন আমরা যদি কোনো ভিন্ন যৌগের একটা অণু দেখি, যেমন সোডিয়াম ক্লোরাইড, তাহলে সোডিয়াম ক্লোরাইড, এখানে খেয়াল করো সোডিয়ামের যোজনী হচ্ছে 1, ক্লোরিনের যোজনীও কি 1। তাহলে এখানে খেয়াল করো কোনো সাধারণ সংখ্যা দ্বারা বিভাজ্য না হলে যোজনী কী করতে হবে, বিনিময় করতে হবে। যেমন এটা যোজনী 1, এটার যোজনীও কি 1। যখন এখানে একটা মৌলের সাথে অপর একটা মৌল যুক্ত হবে তখন কি করতে, ভিন্ন দুটি মৌল যুক্ত হবে তখন আমরা যোজনী কী করব, বিনিময় করব। যেহেতু এখানেও 1 আর এখানেও 1 লেখার প্রয়োজন নেই। আবার আমরা খেয়াল করি ম্যাগনেসিয়ামের সাথে যদি ক্লোরিন যুক্ত করি, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তাহলে ম্যাগনেসিয়ামের যোজনী হচ্ছে 2 আর ক্লোরিনের যোজনী হচ্ছে 1। এদেরকে কি সাধারণ সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে না, 2 আর 1 রয়েছে, তাহলে 2কেও ভাগ করা যায় না, 1কেও ভাগ করা যায় না। তাই আমরা লিখতে পারি Mg1Cl2, তার মানে এর 2 আসবে এখানে, এর 2 আসবে এখানে আর এর 1 আসবে এখানে। তো আমরা এভাবে লিখতে পারি। তাহলে Mg1 লেখার তো আর প্রয়োজন নাই, আমরা সব সময় এখানে যে যতগুলো রাসায়নিক বিক্রিয়া লিখি না কেন সেই বিক্রিয়া যদি 1 থাকে 1 কখনোই লিখব না। তাহলে আমরা লিখতে পারি MgCl2। আশা করা যায় তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো। এরপরে সাপোজ এরকম হতে পারে ক্যালসিয়ামের সাথে মনে করো ক্লোরিন যুক্ত হলো, তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড, তাহলে ক্যালসিয়ামের যোজনী 2 আর ক্লোরিনের যোজনী হচ্ছে 1, তাহলে 1 আসবে এখানে আর 2 আসবে এখানে, তাহলে লিখতেই পারি Ca1Cl2। তার মানে 1কে আমরা লিখব না, তার মানে লিখতে পারি CaCl2। তো তাই আমাদের 2 নম্বর নিয়মে বলা আছে যে কোনো যৌগের অণুতে দুটি ভিন্ন মৌলের যদি পরমাণু থাকে সেক্ষেত্রে কোনো সাধারণ সংখ্যা দ্বারা যদি বিভাজ্য না হয় সেক্ষেত্রে আমাদের যোজনী কী করতে হবে, বিনিময় করতে হবে। অল টাইম আমরা কী করব, যোজনী বিনিময় করব। আমি যদি আবার এখানে লেখার চেষ্টা করি যে ম্যাগনেসিয়াম ফ্লোরাইড, তার মানে ম্যাগনেসিয়ামের সাথে কী যুক্ত হয়েছে, ফ্লোরিন যুক্ত হয়েছে, তার মানে ম্যাগনেসিয়ামের যোজনী 2, ফ্লোরিনের যোজনী হচ্ছে 1, তার মানে ম্যাগনেসিয়ামের সাথে এই 1 চলে আসবে এখানে, 1 তো লেখার প্রয়োজন নাই, আর ফ্লোরিনের সাথে 2 চলে আসবে, তাহলে MgF2। এরকম করে আমরা যৌগগুলো লিখব, রাসায়নিক সংকেতগুলো এরকম করে আমরা লিখব। তেমনইভাবে আমরা যতগুলো মৌলের ক্ষেত্রে চিন্তা করি না কেন সবগুলোই আমরা লিখব। যেমন সোডিয়াম অক্সাইড, তাহলে আমরা সোডিয়াম আর অক্সিজেন যুক্ত হয় কি হয়, সোডিয়াম অক্সাইড হয়। সেক্ষেত্রে সোডিয়ামের যোজনী 1 আর অক্সিজেনের যোজনী হচ্ছে 2, তাহলে 2 আসবে সোডিয়ামের এখানে Na2 আর অক্সিজেন আসবে 1 লেখার প্রয়োজন নাই। তো আমরা জাস্ট এরকম করে এই রাসায়নিক সংকেতটা লিখব। আমাদের 2 নম্বর সংকেতটা বোঝানোর কাজটি শেষ। এরপরে বলা হয়েছে 2 নম্বরের আরেকটি যে নিয়ম সেটা হচ্ছে যদি বিভাজ্য হয় সাধারণ সংখ্যা দ্বারা সেই সংখ্যা দিয়ে ভাগ করার পর যোজনী কী করতে হবে, বিনিময় করতে হবে। যদি কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেই সংখ্যা দিয়ে ভাগ করার পরে মূলত আমাদের কী করতে হবে, যোজনী বিনিময় করতে হবে। তো আমরা এই রকম একটা উদাহরণ আগে দেখে নিই। ফেরাস সালফেটের ক্ষেত্রে খেয়াল করো FeSO4 এই যৌগে, তাহলে আয়রনের যোজনীও 2, সালফেটের যোজনীও কি 2। তাহলে এখন তুমি খেয়াল করো তো যে এই 2 আর এই 2কে ভাগ করা যায় না, উভয় একটা কমন সংখ্যা দ্বারা, এখানেও 2 আর এখানেও কি 2, তাহলে এই 2 দ্বারা কি ভাগ করা যাচ্ছে কি না, যে যোজনী থাকবে সেই যোজনী দ্বারাই 2টাকে ভাগ করার চেষ্টা করতে হবে। তুমি চাইতে তুমি এই 2 দ্বারা ভাগ করতে পারো, চাইলে এই 2 দ্বারাও ভাগ করতে পারো। যার কারণে ভাগ করলে কাটাকাটি করলে কী থাকে, 1 থাকে, তার মানে Fe1SO4 তার মাত্র আমরা আগেই বলেছি, তার মানে যে কখনোই আমরা কি লিখব না, 1 লিখব না, তারপরে FeSO4 আমরা লিখব। ম্যাগনেসিয়াম সালফেট, তাহলে ম্যাগনেসিয়ামের যোজনী কত, ম্যাগনেসিয়ামের যোজনী হচ্ছে 2 আর সালফেটের যোজনী কি 2। খেয়াল করা যায় এখানেও একেও 2 দ্বারা ভাগ করা যায়, একেও কি 2 দ্বারা ভাগ করা যায়। সেক্ষেত্রে আমরা লিখতেই পারি ম্যাগনেসিয়াম সালফেটের এটা হচ্ছে রাসায়নিক সংকেত। তাহলে 2 নম্বর নিয়মটা তোমাদের নিশ্চয়ই মনে আছে, রাসায়নিক সংকেত যদি কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হয়, সাধারণ কোনো সংখ্যা দ্বারা যদি বিভাজ্য হয় যেটা উপস্থিত থাকবে সেটা, তাহলে আমাদের ভাগ করার পরে যোজনী বিনিময় করতে হবে। আমরা ভাগ করেছি, তাহলে 2 2 2 1 থাকে, তাহলে একে আমরা বিনিময় করে দিয়েছি, এরপরে পেয়েছি হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। 2 নম্বর নিয়মটা আশা করি বোঝা শেষ, যে কোনো যৌগের অণুতে ভিন্ন ভিন্ন পরমাণু থাকলে যদি ভাগ করা যায় সেক্ষেত্রে ভাগ করার পর যোজনী বিনিময় হবে, আর যদি ভাগ করা না যায় সেক্ষেত্রে যোজনী বিনিময় করতে হবে। এরপরে 3 নম্বর নিয়মে যেটা বলা হয়েছে যে যৌগমূলকে একাধিক যোজনী থাকলে তাকে ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করতে হবে এবং তারপর সংখ্যা লিখতে হবে, অর্থাৎ তারপরে সংখ্যা বা যোজনী বিনিময় করতে হবে। যেমন আমি যদি এখানে খেয়াল করি যে একাধিক যদি যোজনী থাকে, যেমন অ্যামোনিয়াম ফসফেট, যদি তাহলে এখানে খেয়াল করো অ্যামোনিয়ামের সংখ্যা তাহলে NH4 অ্যামোনিয়াম, আর ফসফেট হলে PO4। তাহলে তুমি বলো তো দেখি যে অ্যামোনিয়ামের যোজনী কত, অ্যামোনিয়ামের যোজনী হচ্ছে 1, যোজনী হচ্ছে 3,
তার মানে অ্যামোনিয়ামটা হচ্ছে প্লাস আর ফসফেটটা হচ্ছে মাইনাস। যখন এরা যুক্ত হবে তখন কি এদের যোজনী কী হবে, বিনিময় হবে। দেখো এটাও যৌগমূলক, এটাও কি যৌগমূলক। তাহলে আমরা কি করব, যোজনী বিনিময় করব। কেন বিনিময় করব, তার আগে দেখব যে ভাগ করা যায় কিনা। 1 আর 3 কোনো সাধারণ সংখ্যা দ্বারা একে ভাগ করা যায় না, যার কারণে আমরা লিখব NH4। তাহলে এখানে 3 কোথায় আসবে, 3 আসবে অ্যামোনিয়ামের এখানে, যার কারণে আমরা অ্যামোনিয়ামকে কি করব, ব্র্যাকেট দেব। আর PO4 যদি তুমি যদি ব্র্যাকেট দিয়ে 1 লেখো, এরপরে পরবর্তী লাইনটা তোমাকে এভাবে লিখতে হবে NH4 ব্র্যাকেট দেওয়ার পরে 3PO4, এটা হচ্ছে অ্যামোনিয়াম ফসফেট। তুমি যদি এখন লিখতে চাও অ্যালুমিনিয়াম সালফেট, তাহলে এটা হচ্ছে অ্যালুমিনিয়াম আর সালফেট হচ্ছে SO4। অ্যালুমিনিয়ামের যোজনী 3 আর সালফেটের যোজনী হচ্ছে 2। তাহলে আমরা যখন একসঙ্গে লিখব, এই রাসায়নিক সংখ্যা লিখব অ্যালুমিনিয়াম সালফেটের, সেক্ষেত্রে এই 2 আসবে এখানে আর সালফেটের এখানে যাবে এখানে, এই 3 আসবে এখানে। তাহলে আমরা এখানে লিখতে পারি Al, এই 2টা এখানে লিখব। আর সালফেটটা কি যৌগমূলক, যদি যৌগমূলক হয় সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যৌগমূলক যদি হয় সেক্ষেত্রে যোজনী যদি 1-এর বেশি হয়, অর্থাৎ যৌগমূলককে আমরা ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করব। তাহলে আমরা যৌগমূলক সালফেটকে ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করেছি, তাহলে যোজনী 3 চলে আসবে এখানে। এটা হচ্ছে অ্যালুমিনিয়াম সালফেট। আশা করা যায় তোমরা এটা বুঝতে পেরেছো। ঠিক একইভাবে আমরা লিখতে পারি যে, আমরা যদি আরও চেষ্টা করি যে ক্যালসিয়াম সালফেট, যদি চিন্তা করি ক্যালসিয়াম সালফেট, তাহলে ক্যালসিয়ামের যোজনী কত, 2, আর সালফেটের যোজনী কত, 2। তাহলে এই 2 আর 2 কি ভাগ করা যায় না, যায়। তাহলে আমরা 2 অক্ষে 2, 2 অক্ষে 2, তাহলে পাচ্ছি হচ্ছে 1। তাহলে 1 লেখার প্রয়োজন নাই, তাহলে ক্যালসিয়াম SO4। তো আমরা মূলত এভাবে রাসায়নিক সংকেতগুলো লিখতে পারি। আই হোপ তোমরা রাসায়নিক সংকেত লেখার নিয়মগুলো বুঝতে পেরেছো। তো আমি যতটুকু বোঝানোর চেষ্টা করলাম, আশা করছি তোমরা এই বিষয়টা ক্লিয়ার হয়েছে যে কীভাবে রাসায়নিক সংকেত লিখতে হবে।